আসসালামু আলাইকুম। রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা তোমাদের শেষ। রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর মোটামুটি তোমরা অনেকে হতবিহ্বল হয়ে গেছো। অনেকে আবার চিন্তা করতেছো যে এরকম প্রশ্ন কিভাবে আসলো? এমসিকিউটা যেনতেনভাবে মোটামুটি একটু অ্যান্সার করতে পারলেও, যেনতেনভাবে কেন? পাশের জনকে জিজ্ঞেস করতে পারতেছিল, ২২ কত? ২১ কত? বা অমুক প্রশ্নের উত্তর কত? কিন্তু সিকিউটা অতটা ইজিলি তোমাকে দেয়নি। তো আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তুমি অ্যাকচুয়ালি কিভাবে অ্যান্সারটুকু করতেছো এবং তোমার অ্যান্সারটুকু ওইভাবে দিয়ে আসছো কিনা জাস্ট একটা ক্রস চেক করা। এবং এই ক্রস চেকিংয়ের জন্য আমি মোহাম্মদ নাজমুল হক তামিম ভাই আছি তোমাদের সাথে। ভাইয়া আজকে তোমাদের ক্লাসে জাস্ট জিনিসগুলো কেমনভাবে তুমি দিয়ে আসছো খুব ছোট ছোট করে হচ্ছে এখানে দেখায় দেওয়া, জাস্ট সেট আপটা তোমাদের মিলছে কিনা। তাহলে চলো আমরা আমাদের প্রথম প্রশ্নটা শুরু করি। আমরা প্রতিটা প্রশ্নের হচ্ছে কেবলমাত্র গ ঘকেই টার্গেট করছি। ক খ তুমি মোটামুটি কম বেশি ভাই অ্যান্সার করতে পারবা, এগুলো নিয়ে আমাদের কোনো সে নাই। দেখো, প্রথম প্রশ্নটা এখানে বলছে যে আমাদেরকে একটা সলিউশন দিয়ে রাখছে, যে সলিউশনটা হচ্ছে মোটামুটি আমাদের একটা ডেসিমোলার সলিউশন। এই ডেসিমোলার সলিউশনটুকুতে তোমাদের কি দেওয়া আছে? পাত্র এ, এবং সেখানে দিয়ে রাখছে আমাদের কস্টিক সোডা NaOH। এই NaOH এর সঙ্গে হচ্ছে তোমার যা ঘটনা ঘটানোর ঘটাইতে হবে। এখন ভাবতে পারো একটা মান কেন দিল আমাদের? 100 ml ডেসিমোলার দ্রবণ। ভাইয়া ডেসিমোলার দ্রবণ আমাদেরকে দিয়ে দিছে মানেই হচ্ছে সেটা 0.1 মোলার তোমাকে ডিফাইন করতেছে। তার মানে মোটামুটি মানের একটা শক্তিশালী ক্ষার নিয়ে তুমি চিন্তা করতেছো। এবার একটু নর্মালি ভাবো, তোমার গ প্রশ্নে আমাদেরকে কি বলছে? এই পাত্রের দ্রবণের সাথে মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ফর্মিক অ্যাসিডের বিক্রিয়ায়, তাকাও এবার তোমাকে কার সাথে বিক্রিয়া দিতে বলছে? ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড কি? HCOOH। এবং তুমি খুব ভালো মতোই জানো তোমার বইতে এই প্রশ্নের ব্যাখ্যাটুকু দেওয়া আছে, বই থেকে হুবহু তুলে দিছে। পার্থক্য একটাই, তোমার বইতে দেওয়া আছে CH3COOH। এটা হচ্ছে তোমার বইয়ের প্রশ্ন। তাহলে তুমি এখন বলবা তাহলে HCOOH এর বেলায় তার প্রশ্নের উত্তরটুকু কেমন হবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদেরকে বলছে উপযুক্ত নির্দেশক লেখচিত্রের মাধ্যমে আমাদেরকে ব্যাখ্যা করে দেখাও। আমার কাহিনী পেঁচানোর কোনো দরকার নাই, আমি তোমাকে হচ্ছে এখানে একটা গ্রাফ এনে আগে দেখাই। তো গ্রাফটুকু দেখানোর পরে তুমি এখন হিসাব করো যে তোমার গ্রাফটুকু আসলে কেমনভাবে এখানে আসলে থাকবে। এই গ্রাফের এই দিক বরাবর হচ্ছে তুমি নির্দেশ করো তার আয়তনকে। কি দিলা? আয়তন। এবং আয়তন বলার পর কার আয়তন নিয়ে? বেসিক্যালি হচ্ছে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটুকু নিয়ে কাজ করব। হোয়াই সোডিয়াম হাইড্রোক্সাইড? ভাই আমার পরিমাণ কি এমনি এমনি দিছে? তোমার কি ধারণা যে তাদের মন চাইলেও ফাও একটা জিনিস দিয়ে দিছে? না, তারা যে গ্রাফটুকু চাচ্ছে সেই গ্রাফটুকু আয়তন হিসেবে কার আয়তনকে নির্দেশ করতেছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের। এবং তার পিএইচ এর ভ্যালুটা হচ্ছে আমরা এদিক দিয়ে নির্দেশ করব। এখন তুমি হচ্ছে তোমার বোঝার সুবিধার্থে এদিক বরাবর একটা দাগ দাও, এখানে একটা দাগ দাও, এখানে দাগ দাও। এরকম করে গ্র্যাজুয়ালি হচ্ছে তুমি এক একটা মান এখানে নির্দেশ করো। একটু ছোট বড় হয়ে যাচ্ছে, এগুলো এমন আহামরি কোনো বিষয় না। প্রথমে হচ্ছে আমাদের 10, এখানে 20 ml, 30 ml, 40 ml এরকম করে তুমি দিবা। আমি অনেকগুলো দিছি, তুমি মান রাখবা 10টা, বা তুমি 10টা রাইখা দিলে তোমার জিনিসটুকু হইতো সুন্দর। এখন খেয়াল করে দেখো, এই জায়গাতে আমি পিএইচ এর মান ধরে রাখলাম ভাইয়া 7। এখন বলতে পারো কোনো কথাবার্তা ছাড়াই আমি এত সহজে কিভাবে বলতেছি? লেটস স্টার্ট অ্যাবাউট আওয়ার ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড নিয়ে যখন তুমি কাজটা করতে যাচ্ছ, খেয়াল করে দেখো, HCOOH যখন নিয়ে আমি কাজ শুরু করতেছি উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা বিক্রিয়াটুকু যখন লিখতেছি তখন খেয়াল করে দেখো বিক্রিয়াতে আমাদের কি তৈরি হচ্ছে? HCOONA। এটা নর্মালি আমরা লিখি, কিন্তু ভাই এখানে আমাদের একটা ঘাপলা আছে। ঘাপলাটা কি জানো? সাধারণত সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমাদের তীব্রতর ক্ষার হওয়ার কারণে জলীয় দ্রবণে অধিকতর বিয়োজিত হওয়ার ক্ষমতা রাখে, কিন্তু ফর্মিক অ্যাসিড জলীয় দ্রবণে খুব কম পরিমাণের বিয়োজিত হয়, যার কারণে ওই জলীয় দ্রবণে আমাদের হাইড্রোজেন আয়নের পরিমাণটা থাকে তুলনামূলকভাবে যথেষ্ট কম। হাইড্রোজেন আয়নের পরিমাণটুকু কম হওয়ার কারণে তখন দেখা যায় জলীয় দ্রবণে আমাদের OH এর আধিক্যটা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। OH এর আধিক্যটা যখন আমাদের বাড়ে, তার মানে ওই জলীয় দ্রবণ অবশ্যই আমাদের ক্ষারীয় মাত্রায় চলে গেছে। এগুলোর পুরো কথাটা তুমি সেখানে সাজায় লিখতে পারবা। এবং আমরা একটা খুব সুন্দর ভালো সম্পর্ক জানি, KW ইজ ইকুয়াল টু 1/Kn। আমাদের যে নিউট্রালাইজেশন ভ্যালুটা আছে, ওই Kn এর ভ্যালুটুকু আমাদের অ্যাকচুয়ালি হওয়া লাগে ভাইয়া কত জানো? 10⁻14, যদি আমরা একটা পরিপূর্ণ প্রশমন বিক্রিয়া দেখাইতে চাই। যেহেতু আমি পরিপূর্ণ প্রশমন বিক্রিয়া দেখাইতে পারতেছি না, কেন পারতেছি না? কারণ এখানে আমাদের Kn এর মানটা 10⁻14 না আইসা আমাদের Kn এর মানটা আসে 10⁻9।
এখন তোমাদের মধ্যে কেউ প্রশ্ন করবা যে ভাইয়া আমি তো জানি না KN এর ভ্যালুটা কত, কারণ আমার বইতে ইথানোইক অ্যাসিডের জন্য ভ্যালুটা দেওয়া আছে অ্যাকচুয়ালি 10⁹9, তাও আবার কি 1.0 বা 1.78 ইন্টু 10⁹9 এরকমভাবে মানটা দেওয়া। বাট অনেস্টলি আমরা ইথানোইক অ্যাসিডের জন্য যে ভ্যালুটা ধরবো আমরা ফর্মিক অ্যাসিডের বেলায় সেম ভ্যালু ধরেই কি কাজ করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের পারিপার্শ্বিক হিসাবের তুলনায় বা পারিপার্শ্বিক অ্যাজাম্পশনের জন্য আমি ওই মান ধরেও যদি ক্যালকুলেশন করে আসি এটা আমার জন্য কোনো সমস্যা না। এখন তুমি যখন অন অ্যারাউন্ড এটা যদি আমি এখানে কত ধরো এই জায়গাতে আমাদের কত আছে 40 ml এর কথা, এই 40 ml ধরে যখন তুমি কাজ করবা একদম স্ট্রেট লাইনটা হইতেছে বেসিক্যালি আমাদের কি নির্দেশ করে জানো, স্ট্রেট লাইনটুকু আমাদেরকে পুরো প্রসম অবস্থার মানটা নির্দেশ করে। এই স্ট্রেট লাইনটুকু এই প্রসম মানটুকুই কিন্তু বেসিক্যালি আমরা যদি তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার নিয়ে থাকি, কিন্তু আমাদেরকে দিয়ে রাখছে ভাইয়া দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড এবং কি সবল ক্ষার। আমরা যদি তীব্র অ্যাসিড কিংবা এবং তীব্র ক্ষার কিংবা না তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার নিয়ে কাজ করতাম, আমরা সেখানে হচ্ছে সকল নির্দেশক দ্বারাই কাজ করতে পারতাম। কিন্তু আমাদের প্রশ্ন সাপেক্ষে দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার নিয়ে কাজ করার কারণে অ্যাকচুয়ালি ভাইয়া এখানে আমরা ফেনফথ্যালিন দিয়ে কাজ করব। ফেনফথ্যালিন, অথবা তুমি যদি ফেনফথ্যালিন না লিখে থাইমল ব্লু লিখো তাতেও কোনো সমস্যা নাই, এবং থাইমল ব্লু সেটা হচ্ছে ক্ষার। ওই অবস্থা নিয়ে আমরা কাজ করতে পারবো, যার পিএইচ এর রেঞ্জ অ্যাকচুয়ালি 7.5 থেকে 10 পর্যন্ত থাকে। ক্ষেত্র বিশেষে তোমরা এটাকে মুখস্থ করছো 8 থেকে 10 অবধি তার মান। এবং এই মানটুকু আসার পরে তুমি কেমনে বুঝবা যে সে আমাদেরকে এই ধরনের ব্যাখ্যা দিতেছে, তখন তুমি আমাকে বলতে পারবা যে তার মানটুকু যখন হচ্ছে আমাদের আস্তে আস্তে এরকম করে উপরের দিকে হচ্ছে উঠতেছে এই বাসে, তখনই আমরা তখন বলতে পারবো যে কি সে প্রশমন বিন্দুতে পৌঁছাইছে। সেটা কিভাবে? সে যখন আমাদেরকে একটা বেগুনি বর্ণ ধারণ করে দিবে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে আমরা যখন এই জাতীয় প্রশ্নের উত্তরটুকু অ্যাকচুয়ালি দেই, এই ব্যাখ্যাগুলো দেওয়ার সময় আমাদের মাথায় থাকে না ঠিকঠাক যে আমি আসলে কেমনে ব্যাখ্যাটুকু দিই। কিন্তু মোটামুটি তোমরা যদি এরকমভাবে দিয়ে আসতে পারো, কেন ক্ষারীয় মাত্রা বেশি, তার KN এর মান, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের বেলায় সকল নির্দেশক কাজ করলেও আমরা সেই জায়গাতে হচ্ছে এই ফেনফথ্যালিন নিয়ে আমাদের কাজ করতে হবে, কারণ আমাদের শর্ত অনুযায়ী দেওয়া আছে কি দুর্বল অ্যাসিডের সঙ্গে আমাদের বিক্রিয়া ঘটাইতে হবে। মোটামুটি তুমি সেখান থেকে একদম সলিড মার্কস নিয়ে বের হয়ে যেতে পারবা। লেখা অনেক কিছু আছে, বাট তোমার আমি এখানে দেখাইছি কেবল পিন পয়েন্ট অংশগুলা। এই জায়গায় পিন পয়েন্ট ভ্যালুগুলোই হচ্ছে ম্যাটার করে। এই জন্যই বলে দিছি 7.5 থেকে 10 অবধিও নিতে পারো, আবার 8 থেকে 10-এর মধ্যেও তুমি রাখতে পারো। এই হচ্ছে আমাদের বিক্রিয়ার ক্রিয়া কৌশল। পার্থক্যটা হচ্ছে কেবলমাত্র তোমার বইয়ে দেওয়া আছে CH3COOH, তুমি কাজ করতেছো HCOOH দ্বারা। এই প্রশ্নেরই দ্বিতীয় যে খণ্ডটা নিয়ে তোমাকে ব্যাখ্যা দেওয়া, দ্বিতীয় খণ্ডতে তোমারে বললো কি ভাইয়া যে তুমি অর্ধবিক্রিয়া সহ পূর্ণ করে জারকের পরিমাণ নির্ধারণ করতে হবে তোমাকে। আচ্ছা, এখন তুমি ভাবো যে তুমি আসলে কার সাথে কার বিক্রিয়া দিচ্ছ, যদিও তোমার এই বিক্রিয়াটা এখানে দিয়ে দিছে। বলছে যে দর্শকায়ন হিসেবে K প্লাস SO4 2 প্লাস SO4 2 মাইনাস তুমি ব্যবহার করো। আসো আগে বিক্রিয়া সম্পূর্ণ করি। প্রথমে আমরা যদি লিখি বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, আচ্ছা আগে জারণটা লিখো তাহলে তোমার জন্য আরো সুবিধা হবে, যদিও আমার ক্ষেত্রে ওইটাও কোনো সমস্যা না। তাহলে জারণ অর্ধবিক্রিয়া যদি আগে লিখো, জারণ অর্ধবিক্রিয়া মানে তুমি আগে হচ্ছে ইলেকট্রন দান করতেছো। এখন ইলেকট্রন দান করতে গিয়ে তুমি এখন চিন্তা করো তো তুমি কাকে নিচ্ছ এই জায়গাতে। তোমার এই জায়গাতে জারক হিসেবে মানে জারণ অর্ধবিক্রিয়া বলা মানে তোমার বিজারক দ্বারা কাজ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে তোমার হিসাব হচ্ছে ভাইয়া আমি Fe2+ নিব, নিয়ে আমি ইলেকট্রন একটাকে দান করে দিব, দান করে আমি হচ্ছে Fe3+ লিখব। এবার বলো বিজারণ অর্ধবিক্রিয়া। এখন বিজারণ অর্ধবিক্রিয়া বলার কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে এই জায়গাতে বাদবাকিগুলারে নিয়ে আসবো আর কি। তো এখন তুমি খেয়াল করো তো তুমি এখানে কাকে ব্যবহার করছো, K2Cr2O7 কে। তুমি এখন লিখো K2Cr2, আচ্ছা সরি তুমি আপাতত Cr2O7 লিখো, শুরুতেই না লেখাটাই ভালো। Cr2O7 2 মাইনাস প্লাস হচ্ছে আমাদের H প্লাসের জায়গায় একটা জায়গা ফাঁকা রাখলাম, একটা তীর চিহ্ন দিলাম, বাকিটুকু আমি নিচে লিখতেছি। তোমার প্রথম বুদ্ধিটা কি, আমরা বুদ্ধি কি শিখছি, মানে আমরা যখন জারণ বিজারণের বিক্রিয়া শিখতে গেছিলাম তখন আমাদের অক্সিজেন এখানে কয়টা দেওয়া বলো তো? 7টা। 7টা অক্সিজেন দেওয়া মানে ভাই আমার এখানে 7টা পানি তৈরি হচ্ছে। তো তুমি এখানে লিখো 7H2O,
7H2O যে মাত্র লিখে ফেললা, তোমার এখানে অ্যাকচুয়ালি তখন হয়ে গেল কত, 14টা হাইড্রোজেন। তো 14টা হাইড্রোজেন যে তুমি আমাকে দিলা, 7H2O তুমি এখানে লিখে ফেলছো, তোমার এই জায়গাতে আর কি কি তৈরি হতে পারে? তখন তুমি আমাকে বলছো যে ভাইয়া এই জায়গাতে আমার Cr2S, আচ্ছা Cr2SO4 তো লিখতে পারবে না, তাহলে তুমি আমার লিখে দিতে পারবা Cr3+। এখন দেখো মোটামুটি তোমার সবকিছু এখানে মিলছে কিনা, হয়েছে? তো তুমি যখন উপরে নিচে একসঙ্গে হচ্ছে সেটআপ দিয়ে ফেলবা, অন দ্যাট টাইমে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ক্যালকুলেশন শুরু। তাহলে পরিপূর্ণ জারণ বিজারণ, মানে পরিপূর্ণ জারণ বিজারণ বিক্রিয়া যদি তুমি লিখে থাকো, পরিপূর্ণ জারণ বিজারণ বিক্রিয়া, পরিপূর্ণ মানে তুমি যখন একসঙ্গে তাদেরকে যোগ করে দিচ্ছ, একসঙ্গে যোগ করে দিলে তুমি এখন লিখতে পারতেছো Fe2+, আচ্ছা উপরে Fe2+ মাইনাস। এবার তুমি দাঁড়াও, এই পাশে আমি একটা জিনিস লিখি নাই, সেটা কি জানো? তুমি কতগুলো ইলেকট্রন অ্যাকচুয়ালি এখানে আনতেছো। এইবার তোমার আমি এটার হিসাবটা দেখাই। এই তীর চিহ্নটা মুছে দিলাম। এবার বলো তো ভাই, তুমি এখানে টোটাল কয়টা ইলেকট্রন লিখবা? আলাদা করে লেখার কারণ যেন বুঝতে পারো। এখানে আমার টোটাল ইলেকট্রন অ্যাকসেপ্টেন্সি থাকবে কয়টা ভাইয়া? 6 ইলেকট্রন। এখন বলো কেন? কারণ তোমার প্রশ্ন হিসাবে প্রত্যেকটা ক্রোমিয়ামের জন্য আমাদের গৃহীত বা বর্জিত ইলেকট্রন হিসাবে তুমি যে তার তুল্য সংখ্যা নির্বাচন করছো, কতগুলো সে গ্রহণ করে কিংবা কতগুলো বর্জন করে, প্রত্যেকটা ক্রোমিয়ামের জন্য হচ্ছে আমার 3, তো 2টা ক্রোমিয়াম থাকার কারণে আমার এখানে হবে কত? 6। তাহলে ব্যালেন্সিং এর জন্য তোমার আসলে এখানে লেখা লাগে 6, 6টা ইলেকট্রন তুমি এখানে দিচ্ছ দান করে, দান করে দেওয়ার পরে তুমি এখানে লিখছো 6Fe3+, হইল? এবং পরবর্তীতে Cr2O7 2-, এতটুকু লেখা হলো 14HSO4, সরি H+, তারপর হচ্ছে আমাদের 6 ইলেকট্রন, তীর চিহ্ন দাও, Cr3+, অবশ্যই তুমি এখানে দিবা 2, এখানেও দিলা 2 প্লাস 7H2O। ক্লিয়ার? এবার ভাইয়া তুমি তোমার কাজে নেমে পড়ো। পুরোটা কাজ যখন তোমার হচ্ছে করা শেষ, এখন তুমি লিখো কি কি আসলো। 6Fe2+, পরবর্তীতে Cr2O7 2- প্লাস 14H+, এবং ফাইনালি তোমার দ্বারা এখানে লেখা যাচ্ছে 6Fe3+ প্লাস 2Cr3+ প্লাস 7H2O। হলো? এখন তুমি হচ্ছে প্রয়োজনীয় পরিমাণ আয়ন সরবরাহ করতে নামবা। প্রয়োজনীয় পরিমাণ আয়ন যখন তোমার সরবরাহ করা হবে, তখন তুমি এখানে লিখবা বেসিক্যালি, আমি আসলে আগেই K2Cr2O7টা লিখে দিই, তারপরে হচ্ছে আমি ফেরাস সালফেট লিখি 6টা, তো 6টা ফেরাস সালফেট লেখার পরে তারপর আমি লেখা দিই হচ্ছে কার সঙ্গে, সালফেট আয়ন আনতে বলছে, তো তার মানে আমি এখানে লিখে দিলাম 7H2SO4। বিক্রিয়া শেষে আমি এখানে লিখতেছি 6Fe2SO4 3, হয়েছে? এরপর পরবর্তীতে আরো কি লিখতে পারবা? Cr2SO4 3, পরবর্তীতে তোমার দ্বারা আরো লেখা সম্ভব K2SO4, এরপরে তুমি আমাকে লিখে দিলা 7H2O। আমার হিসাব নিকাশ এখান থেকে হয়ে গেল। দেখো এবার তো এতটুকু দেখার পরে এখন প্রশ্ন জাগতেছে, তাহলে তো ম্যাথটা মোটামুটি শেষ? যে না, শেষ না, এখন তোমার হচ্ছে ইকুয়েশন ব্যালেন্সিং এর একটা বিষয় আছে, একটা ক্রস চেকের বিষয় থাকবে। তো ক্রস চেক করে তুমি যখন এখানে আসছো, দেখো তুমি এখানে 6টা দিছো, এখানেও 6টা লিখছো, আনন্দের আতিশয্যে তুমি পুরাটা লেখা সেরে এখানে আবার 6 লেখা বসে দিছো। এখন তুমি দেখো এখানে কি অ্যাকচুয়ালি তুমি 6 লিখতে পারবা? তোমার এই জায়গাতে আয়রন মানে 6টা, এখানেও হচ্ছে 6টা, কিন্তু এখানে 6 লেখার কারণে হয়ে গেল কত? 6 দুগুণে 12টা। তার মানে শোনা হয় না, তোমার অ্যাকচুয়ালি এখানে লিখতে হবে কত, বুঝতে পারছো তো? তোমার এখানে লেখা লাগবে আসলে এখানে 3, বুঝছো? এবার তুমি গুণা দেখো ব্যালেন্স হয়েছে। এখন তুমি কম্পেয়ার করো তোমার আমি কার সঙ্গে কার বিক্রিয়া দেওয়াইতে যাব। এই হচ্ছে আমার 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট, এই হচ্ছে ভাই আমাদের ফেরাস সালফেট। কাহিনী বুঝছো? তুমি তাহলে 1 মোলের সঙ্গে ভাইয়া কয় মোলের বিক্রিয়া ঘটাইতেছো বলো? তাহলে তুমি আমারে বলতে পারতেছো যে ভাইয়া 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এর সাথে তুমি এখানে কানেক্টিং উপায় রাখতেছো কাকে? তোমার 6 মোল আয়রনকে। 6 মোল আয়রন 2+, হলো? তাহলে 1 মোলের জন্য তার ভর এবার কত হবে? তাহলে প্রশ্ন সাপেক্ষে তুমি চিন্তা করো, পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য তুমি যদি তার মলিকুলার ওয়েট কাউন্ট করো,
তাহলে পটাশিয়াম হচ্ছে ভাইয়া 39.1 ইন্টু আমাদের 2, 39.1 ইন্টু 2 প্লাস ক্রোমিয়ামের জন্য তুমি 52 ধরো, যদিও দশমিকের একটা ঝামেলা আছে, না ধরলেও এটা সমস্যা নেই, প্লাস তুমি এখানে অক্সিজেনের জন্য ধরো হচ্ছে 16 গুণ 7, তাহলে টোটাল ক্যালকুলেশন শেষে তোমার কি আসতেছে বলো তো? 39.1। আচ্ছা একবারে করে ফেলি বেটার। তাহলে 39.1 ইন্টু 2 প্লাস 52.2 প্লাস 16 ইন্টু 7, ভাইয়া অ্যান্সার আসলো 294.2। অনেকে শুধুমাত্র 294 ধরেও কাজ করে। সো 294.2 গ্রাম K2Cr2O7। ওকে, এত গ্রাম K2Cr2O7 তুমি এখানে ধরে নিলা। এইবার তুমি চিন্তা করো তোমার কার সাথে কার বিক্রিয়া, মানে এখানে 6 মোল মানে হচ্ছে 6 ইন্টু 55.845 আয়রনের হিসাব ধরে তুমি কাজ করতেছ, Fe2 প্লাস বুঝছে? তাহলে এখন তুমি ভাইয়া বলো তো 6, আচ্ছা এটা রাখবা, আচ্ছা গুণ করে দাও, 6 ইন্টু 55.845, ভাইয়া অ্যান্সার আসলো 335.07 গ্রাম Fe2 প্লাস। নাও আবার ব্যাকে যাও, এবার দেখো তোমাকে কতটুকু দিছে 2 নং বিক্রিয়াতে। তোমার এখানে আচ্ছা মান, এই যে উৎপাদ কত গ্রাম দেওয়া আছে ভাইয়া? 2.5 গ্রাম। তো 2.5 গ্রাম যদি হয় সেটা কি আমার উৎপাদের হিসাবে, তাহলে তুমি 335.07 গ্রাম আয়রন তৈরি করতে পারতেছো, মানে তোমার উৎপাদ হিসেবে এই জায়গাতে যেটা কম্পেয়ারেবল আলোচনাতে আসতেছে আমার উৎপাদের হিসাবটুকুতে, বা আয়রন 2 প্লাস না বলে তুমি আয়রন 3 প্লাসের হিসাবেও চিন্তা ভাবনা করো, নো নো প্রবলেম, এটা নিয়ে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার ঝামেলা হইতেছে যে তুমি আসলে উৎপাদ হিসেবে কারে চুজ করবা, দ্যাটস আওয়ার মেইন কোশ্চেন, যে আমাদেরকে যেখানে উৎপাদ বলছে এখানে উৎপাদটা অ্যাকচুয়ালি কে হবে। এখন আমি তোমারে দেখাইতেছি শুধুমাত্র আয়রন ধইরা, এখন এমন কি হইতে পারে না সেখানে আয়রন হিসেব বা আয়রন না ধইরা, বা তোমাকে এখানে আয়রন 3 প্লাস হিসেবেও লেখা লাগতেছে, এটা লিখবা নাকি এটা লিখবা? ডেফিনেটলি আমাদের এটা, কারণ তোমার উৎপাদকে এখানে প্রেফার করা হইতেছে Fe3 প্লাস, মানে তুমি এখানে অ্যাকচুয়ালি Fe2 প্লাস না লেখা লিখবা কি Fe3 প্লাস, গেল 1 নাম্বার বিষয়। এখন তুমি যখন বলতেছো যে ভাইয়া আমি কতটুকু থেকে পাইতেছি, তাহলে তুমি এখন বলতে পারো 335.07 গ্রাম Fe3 প্লাস ইজ ইকুইভ্যালেন্ট, তুমি আমারে বলতে পারো ভাইয়া 294.2 গ্রাম K2Cr2O7। তাহলে এখন তুমি চিন্তা করো, তোমারে বলছে দর্শকান হিসেবে এগুলো যোগ করতে, উৎপাদ কি 2 নং বিক্রিয়ার অর্ধবিক্রিয়া পূর্ণ করে জারকের পরিমাণ তুমি নির্ণয় করে দেখাও, তাহলে K2Cr2O7 এর পরিমাণ অ্যাকচুয়ালি কি হবে, মানে তুমি কতটুকু তাহলে পাইতেছো 2.5 গ্রাম, রাইট? তাহলে 2.5 গ্রাম Fe3 প্লাস ইজ ইকুইভ্যালেন্ট 294.2 ইন্টু 2.5 divided by 335 divided by 07। এবার ক্যালকুলেশন করো, 294.2 ইন্টু 2.5 divided by 335.07, অ্যান্সার আসলো 2.19 গ্রাম। ব্যাস, মোটামুটি এই হচ্ছে ভাইয়া, তুমি ফার্স্ট সিকিউটা যদি এভাবে গুছায় টুছায় দিয়ে আসতে পারো, হোপসো তোমার স্যার বা যিনি খাতা দেখবেন তোমার এখান থেকে কোনো মার্কস কাটবেন না। তো তোমাদের এরপরও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে সুন্দর মতো জানাই দিও। তো সমস্যা যেহেতু আর এটার জ্বালায় হচ্ছে না, আসো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে আসি। একটা জৈব রসায়নের প্রশ্নটা খুব সহজ আমার মতে, একটা সহজ একটা একটুখানি আসলেই ভাই কঠিন, এটা আমি অস্বীকার করব না, তোমাদের জন্য আসলে একটুখানি বেশি পরিমাণ বিপদ টাইনা নিয়ে আসছে। এখন দেখো, প্রথমে তুমি আগে মানে প্রশ্নটা ভাবার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো এই যৌগটা অ্যাকচুয়ালি কি। প্রশ্নে বলছে এই যৌগ হতে একটা ব্যথানাশক ঔষধ তোমাকে তৈরি করে দিতে হবে। ব্যথানাশক তুমি কি কি শিখছো? ব্যথানাশক তুমি হচ্ছে কি এখানে ধরো প্যারাসিটামলের কথা শিখছো, লিখলা প্যারাসিটামল। তারপরে হচ্ছে গিয়া তুমি অ্যাসপিরিনের কথা শিখছো। এখন তুমি নিজেও কনফিউজড যে ভাই আমি আসলে উত্তরটা দিব কিভাবে, মানে কিভাবে দিব। এবার আসো তার উত্তরের হিসাবে আসি। এই যৌগটা কি?
এ যৌগ থেকে তোমাকে বি যৌগ তৈরি করতে বলছে। আসো, এ যৌগটা থেকে বি যখন তোমাকে তৈরি করতে বললো, বি বলা হইলো অ্যাসিটিলিনের একটা পলিমার। তাহলে তোমার হিসাবের সুবিধার্থে আমি যদি তোমাকে অ্যাসিটিলিনের পলিমার লিখে দিই, মানে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, দেখো প্রশ্ন কেমনে আমরা বের করি, এটা এটা যদিও উত্তরে লাগবে না, এটা হচ্ছে কি তোমার কেবল বোঝানোর জন্য। অ্যাসিটিলিনের পলিমার, তার মানে তুমি এখানে হচ্ছে আয়রন দিছ, আয়রন দিয়ে হচ্ছে ভাইয়া 450 ডিগ্রি সেলসিয়াস এখানে দিছ, তুমি ভাই এখান থেকে আরামসে হচ্ছে ভাই বেনজিন তৈরি করে বসে দিছ। কাহিনী বুঝছো? দেখছো বেনজিন তৈরি হয়েছে তো? আচ্ছা, এখন কাহিনী হইল তুমি তো বি পেয়ে গেছো, তাহলে এ কি? জিঙ্ক চূর্ণ এর পাতন প্রক্রিয়া, বা জিঙ্ক চূর্ণ বা পাতন প্রক্রিয়া তোমারে বলছে তো, মানে কাহিনী হচ্ছে ভাই তোমারে ফেনল দিছে সে, ফেনলের শুষ্ক পাতন প্রক্রিয়ার মাধ্যমে, মানে তুমি এখানে জিঙ্ক দিছ, শুষ্ক পাতন তুমি ঘটাইছো, শুষ্ক পাতন, ওই শুষ্ক পাতনের পরে তুমি সেখান থেকে হচ্ছে বেনজিন পাইছো। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা করার কারণ কি? একটা ছোট্ট কারণ আছে, কারণটা একটু পরে কাজে লাগবে। বেনজিন তুমি তৈরি করছো, এই যৌগ হতে ব্যথানাশক যৌগ তুমি তৈরি করবা, দ্যাট মিনস তোমাকে ফেনল থেকে ভাই একটা ব্যথানাশক যৌগ তৈরি করতে বলছে। ওকে, ফেনলের সাথে তুমি এখন করলা কি? একটা ক্ষারের বিক্রিয়া দিলা, ফলাফলস্বরূপ অটোমেটিক হচ্ছে আমরা যখন ফেনলকে আমাদের মৃদু অম্লধর্মী না, তুমি ফেনল কি শিখছো? মৃদু অম্লধর্মী, মৃদু অম্লধর্মী। তো ফেনল যেহেতু মৃদু অম্লধর্মী, তুমি এখন চিন্তা করো মৃদু অম্লধর্মী হওয়ার কারণে তোমার এখন কাহিনী কি দাঁড়াইছে? কাহিনী দাঁড়াইছে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করতেছে, ফাইনালি তুমি যেটা পাবা ও এন এ, মানে হাইড্রোজেনটাকে রিপ্লেস করে ফেলতেছে, সোডিয়াম ফেনক্সাইড একটা যৌগ সে তৈরি করে আমাকে দিছে। আর তুমি যেহেতু পরীক্ষা ভাই অলরেডি দিয়া ফেলাইছো, তোমার তো আর এত কাহিনী নাই, তুমি শুধু উত্তরের সাথে মিলাবা। এখন এই সোডিয়াম ফেনক্সাইড থেকে এরপরে তোমার কাজ হচ্ছে কি? আমার অ্যাসপিরিন বানায় দাও। এখন তুমি যদি এই জায়গাতে আসো, তোমার এটা আগে থেকে হচ্ছে রেডি করে রাখা দিছি, কেন? আমার সময়টুকু বাঁচানো। তুমি এখানে হচ্ছে গিয়ে সোডিয়াম ফিনক্সাইড পাইছো, সোডিয়াম স্যালিসাইলেট তারপরে তৈরি করবা, স্যালিসাইলিক অ্যাসিড বানাবা, সেই স্যালিসাইলিক অ্যাসিড পরবর্তীতে আমাদের কি অ্যাসিটেটের সাথে বিক্রিয়া করবে, অনার্দ্র অ্যাসিটেট। এখন ওই অনার্দ্র অ্যাসিটেটের সঙ্গে বিক্রিয়া করে পরবর্তীতে তোমাকে সে অ্যাসপিরিন বানায় দিবে। মানে লিটারালি আমাদের কোব স্মিথ রিয়াকশন, কোব স্মিথ বিক্রিয়া, এবং মোটামুটি একদম অধ্যায় শেষের দিকে। মানে তোমরা যদি ভাইয়া এটা পারা না থাকে বা তুমি যদি হচ্ছে না জানা থাকো, তাহলে ভাই অনেস্টলি তোমার পক্ষে এই প্রশ্নের উত্তর আসলেই দেওয়া সম্ভব না, এবং আমি মোটামুটি শিওর তোমাদের মেজরিটি পরিমাণ পোলাপান হচ্ছে এটা বাদ দিয়ে আসছো, এটা কনফার্ম, এ বিষয়ে আমার কোনো ডাউট নাই। বাকিটুকু ক্রস চেকে মিলাই নিও। বিক্রিয়া যেহেতু এখানে কাহিনীর কিছু নাই, বিক্রিয়া লিখবা, মার্কস পাবা, বিক্রিয়া নাই, তুমিও নাই, সোজা কথা। আবারও ওই যে তোমার আমি বেনজিন বানাই দিছি, এবার তুমি কাহিনী দেখো, বেনজিনের নাইট্রেশন প্রক্রিয়া ফেলবা। বুঝছো এবার কাহিনী কেন আমি বেনজিন আঁকছি? কারণ তোমার বেনজিনটুকু থেকেই তো তোমার এই জায়গাতে কাহিনীতে আসা। তো বি যৌগটা বা বি যৌগই তো ছিল, হ্যাঁ, বি যৌগটার নাইট্রেশন প্রক্রিয়া তুমি চালাইছো। এখন তুমি ভদ্রতাবশত তো লিখবা 60 ডিগ্রি সেলসিয়াস, আমি এখানে হচ্ছে HNO3 দিচ্ছি, প্রভাবক হিসেবে আমার এখানে কাজ করতেছে সালফিউরিক অ্যাসিড, সবই ঠিক আছে। ফলাফলস্বরূপ ভাইয়া তুমি এখান থেকে পাওয়া যাবে নাইট্রোবেনজিন, রাইট? আচ্ছা, নাইট্রোবেনজিন পাইছো, তার মানে তুমি অ্যাকচুয়ালি সি বের করছো। নাইট্রোবেনজিন থেকে তারপরে তোমার আবার বলছে ভাই আমি SN+HCl দিব, দেওয়ার পরে আমারে বলছে যে আমি এখান থেকে কি পাচ্ছি ভাই, এটার জন্য আরো সহজ, এটা হচ্ছে গিয়ে তুমি এখান থেকে অ্যানিলিন প্রস্তুত করবা। তোমার কাছে স্যার জানতে চাইছে সি যৌগ এবং ডি যৌগের মধ্যে ক্লোরিনেশন বিক্রিয়ায় সক্রিয়তার ক্রম অনুরণন সহ ব্যাখ্যা করো। আমি ব্যাখ্যাটুকু দিয়েই ভাগবো। এখন কাহিনী হইতেছে এখানে মেইন ব্যাখ্যাটুকু কি? অনুরণন মানে কি? রেজোন্যান্সের স্ট্রাকচার দিয়ে তোমার ব্যাখ্যা দিতে বলছে। এখন তুমি হিসাব করো তোমার এই জায়গাতে কিসের সাপেক্ষে তুমি ব্যাখ্যা দিচ্ছ। একটা হচ্ছে ভাই আমার NO2 নাইট্রোবেনজিন, আর আরেকটা হচ্ছে ভাইয়া আমার NH2 অ্যামিনোবেনজিন বা অ্যানিলিন। এখন তুমি আমার বলো কোনটা কি নির্দেশক? এটা হইতেছে বেসিক্যালি আমাদের মেটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে, মেটা নির্দেশক, আর এটা আমাদের কি অর্থ প্যারা নির্দেশক। এখন তুমি তোমার কনসেপ্টের হিসাব খাটাও যে অর্থ প্যারা নির্দেশক কি আমাদের বলয় সক্রিয় করে না? বলয় সক্রিয়কারী, বলয় সক্রিয়কারী হওয়ার কারণে এখানে হচ্ছে গিয়া কি আমাদের মেসোমেরিক ফলাফল থাকবে। একইভাবে এই ম্যাটার বেলাতেও কি মেসোমেরিক ফলাফল, এখন ধনাত্মক আর ঋণাত্মক ব্যাখ্যা হচ্ছে ওইটা।
তুমি যখন নাইট্রোমূলকের কথা চিন্তা করতেছো, আগে আমি নাইট্রোমূলক নিয়ে বইলা নেই, সে হচ্ছে আমাদের কি বলয় নিষ্ক্রিয়কারী। বলয় নিষ্ক্রিয়কারী কেন? তখন সে ইলেকট্রনের আকর্ষণ বোধটাকে, মানে বেনজিন বলয়ের যে ইলেকট্রনটা আছে সেটাকে টেনে তার দিকে নিয়ে আসার চেষ্টা করবে। ফলাফলস্বরূপ অর্থপ্যারা নির্দেশকে, ফলাফলস্বরূপ অর্থপ্যারা নির্দেশকে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে। ইলেকট্রন ঘনত্ব যেহেতু হ্রাস পাচ্ছে, ফলাফলস্বরূপ এই নাইট্রোমূলক বা নাইট্রোবেনজিন হচ্ছে তখন ক্লোরিনেশন বিক্রিয়া অনেক ধীরে ধীরে দিবে, শেষ। আর যেইমাত্র তুমি হচ্ছে অ্যামিনোবেনজিন বা অ্যানিলিনের কথা বলতেছো, তার এই জায়গাটুকুতে হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন আছে এক জোড়া, এবং এর মধ্যে সে আবার হচ্ছে গিয়ে অর্থবেরাকে কি করে, বলয় সক্রিয় করে দেয়। তো বলয়টুকু যখন সক্রিয় করতেছে তখন সে আরো ঠেলে কি করে, অনুরণন কাঠামোটুকু আরো সক্রিয় করে তোলে। ফলাফলস্বরূপ সে অতি দ্রুত বিক্রিয়া দেওয়ার প্রবণতা বোধ করে। ফলাফলস্বরূপ তোমার জন্য কি হয়, এই বিক্রিয়াটুকু খুব দ্রুত দেখানো সম্ভব হয়ে থাকে। মানে তুমি বলতে পারবা তোমার সি এর তুলনায় ডিটা কি হইতেছে, আমার অধিকতর সক্রিয় হইতেছে, মেসোমেরিক ফলাফল দিয়ে, রেজোন্যান্স স্ট্রাকচার দিয়ে দেখায় তুমি চলে যাবা। ওই যে বলতেছিলাম ভাই, এই প্রশ্ন 75 থেকে 85% পোলাপান হচ্ছে অ্যাভয়েড করে তারপরে অ্যান্সার দিছে। এখন তোমরা কে কেমন অ্যান্সার দিছো সেটা তার আমি জানি না। এখন আমাদের হিসাব অনুযায়ী 2টা সিকিউ আমাদের গেল। এই প্রশ্নটা কোথা থেকে আসলো? ও, পিপিএম মানে আমাদের চ্যাপ্টার 3। তো চ্যাপ্টার 3 যখন আমরা পড়ছি, ইভেন মোটামুটি পোলাপানদের বলা ছিল যে ভাইয়া তোমরা এইখান থেকে প্রশ্ন তো পাবা, ঘনমাত্রা বিষয়ক প্রশ্ন পাবা, কপাল খারাপ হইলে মানে বিশুদ্ধতার প্রশ্ন বা ভেজালের প্রশ্ন দিবে, আদারওয়াইজ তোমার হচ্ছে অন্যভাবে প্রশ্ন দিবে, একটুখানি ইজি। তো কপাল তাদের খারাপ, একটা যেহেতু নির্দেশকের প্রশ্ন আসছে, আরেকটা ভেজালের প্রশ্ন এখানে চলে আসলো। এখন দেখো প্রশ্ন বলছে এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে কাউন্ট করো। এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে কাউন্ট করতে বলছে। এখন দেখো এই পাত্রে আমার কে দিছে, মানে কি আছে এই পাত্রটুকুতে। এ পাত্র যদি তুমি এখানে বিবেচনা করো, এই পাত্রতে হচ্ছে গিয়ে আমাদের পারক্সাইড, কে পারক্সাইড হাইড্রোজেন। আর বি পাত্রতে আমাদের কে আছে, বি পাত্রতে আছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। আচ্ছা, তো এদের মধ্যকার অবশ্যই একটা জারণ বিজারণ বিক্রিয়া হবে। জারণ বিজারণ বিক্রিয়াতে তুমি যদি হচ্ছে নর্মালি চিন্তা করো, মানে আমি এখানে যদি শর্টকাটলি ম্যাথও করি তাও এই ম্যাথ বড় আছে। শর্টকাটলি যদি ম্যাথ করতে যাই তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে পারক্সাইডের বিষয় তখন হচ্ছে গিয়ে আমাদের মানে তুল্য সংখ্যার অনুপাত হবে আমাদের 1:3 অনুপাতে। এটা হচ্ছে কি আমরা মুখস্থ হিসাবে বলতে পারি, কিন্তু তোমার তো এখানে থিওরি কোশ্চেন, এখন তোমার তো সময় আবার এরকম নাই বা তুমি দেখবা। তো তাদের জন্য বা বিশেষত যারা 27 ব্যাচ আসো বা তোমরা যারা হচ্ছে 28 ব্যাচও আসো, তোমরা যখন এগুলো দেখতে যাবা তখন তোমার ইকুয়েশন ব্যালেন্সিংটা হচ্ছে এরকম ভাবে, তার বিক্রিয়াটা কেমন ভাবে, বিক্রিয়াটাকে লেখা দিই, এরপর আমি পরের স্লাইডে যাচ্ছি। বিক্রিয়াটুকু হচ্ছে প্রথমে আমরা K2Cr2O7 দিব। K2Cr2O7 এর সাথে আমি তখন হচ্ছে পারক্সাইড অ্যাড করব। তো পারক্সাইড অ্যাড করার পর তার সাথে আমি কি অম্লীয় মাধ্যম এখানে যোগ করব। মোটামুটি কম বেশি প্রতি জায়গাতেই তুমি সালফুরিক অ্যাসিড এনে কি ঢুকাইতেছো। এখন তার সমতাকরণ সমীকরণটা কি, এই হচ্ছে তার সমতাকৃত সমীকরণের কাহিনী, আগে থেকে রেডি করে রাখা। এ পাত্রের দ্রবণ বলা, বি পাত্রের দ্রবণ বলা, পুরো বিক্রিয়া আমাদেরকে এখানে দিয়ে দেওয়া। এখন পুরো বিক্রিয়াটুকু যখন তুমি এখানে রেডি করছো, খেয়াল করে দেখো এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটুকুর উপর বেস করে কিন্তু তোমার বলা, এবং আমি যে মাত্র বলছি আমাদের 1 মোল এবং 3 মোলের অনুপাত, তুমি এখানে সেটা পাইছো। তাহলে তুলনামূলক বিবেচনাতে তুমি এখন বলতে পারো ভি অফ, এই পাশে লিখো ভি অফ K2Cr2O7 ইন্টু এস অফ K2Cr2O7 হলো ডিভাইডেড বাই আমাদের কত আসতেছে এখানে আলটিমেটলি 1। আর এই পাশে তুমি যদি কাউন্ট করো তাহলে আমাদের হিসাবে লিখতে পারবো আমরা ভি অফ H2O2 ইন্টু এস অফ H2O2, এবং তারপরে তুমি আনসার দিতে পারতেছো 3। এখন তুমি কিন্তু এই জায়গাতে আবার তুল্য সংখ্যা হিসাবেও করতে পারতা, কিন্তু তোমার দরকার নেই, কারণ তুল্য সংখ্যা অনুপাতে করতে গেলে তোমার ঝামেলা আছে বা তোমার টিচার এটা আবার অপছন্দ করতে পারে। এবার তুমি হচ্ছে মান বসাও। মান এখন বসাইতে গিয়ে তুমি কি কি এখানে পাইতেছো, এই পাত্রের দ্রবণের বেলায় আমাদের এখানে দাও, আচ্ছা মান তো এখানে লিখে রাখছি। তো ভলিউম আমাদের কত, ভলিউম হচ্ছে আমাদের 80 ইন্টু আমাদের কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.1 ডিভাইডেড বাই 1, আর এই পাশে আমাদের মান দেওয়া আছে ভি অফ H2O2, সেটা কত ভাইয়া 50, আর তার সাথে তোমার এস এর মানটা বের করতে হবে H2O2, তাহলে ডিভাইডেড বাই তুমি এখানে দিলা 3। ক্যালকুলেশন তুমি এবার করো, এস অফ H2O2 ইজ ইকুয়াল, এস অফ H2O2 ইকুয়াল তুমি এবার কি লিখতে পারো 80 ইন্টু 0.1
ইন্টু 3 ডিভাইডেড বাই 50। ক্যালকুলেশন শেষে তোমার মান কত আসে? 80 গুণ 0.1 গুণ 3 ডিভাইডেড বাই 50, 0.48 মোলার মান একটা আসলো। কিন্তু তাতে কি তোমার উত্তর বেরোইছে? না। ঘনমাত্রাকে তোমারে বলছে পিপিএম এ আবার রূপান্তর করতে। তাহলে পিপিএম এ রূপান্তর, তো পিপিএম এ যখন তুমি রূপান্তর করতে গেছো, এবার তুমি হিসাব করো তুমি কেমনে লিখবা। প্রথমে হচ্ছে আমাদের ঘনমাত্রা 0.48, আর এটা আবার কি আসলো 0.48। এবার বলো তার আণবিক ভরের মান কত? হাইড্রোজেন পারঅক্সাইডের অক্সিজেন হচ্ছে 16 দুগুণে 32, আর তার সাথে তুমি গুণ আরো যোগ করবা 2, তাহলে 34। তাহলে আমাদের পিপিএম 10⁶, আর মোলারিটি হওয়ার কারণে আমাদের হচ্ছে কত 10⁻3। তার মানে 0.48 ইন্টু 34 ইন্টু 10⁻3, অ্যান্ড ফাইনালি 0.48 ইন্টু 34 ইন্টু 10⁻3, 16,320, 16,320 পিপিএম। ব্যাস, তোমার ঝামেলা এখান থেকে ক্লিয়ার। ঠিক আছে, জারণ বিজারণের 2 বিক্রিয়া তোমার আছে। এবার তোমার জন্য গ্যাঞ্জাম আরো একটা জায়গাতে। এখানে তোমারে বলছে বি পাত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তে তুমি যদি হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করো, সি পাত্রের আকরিকের বিশুদ্ধতার হার কত? মানে কাহিনী বুঝাইতেছে বি পাত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করলে মানে পটাশিয়াম ডাইক্রোমেট আমার ঠিকই বাদ দিয়ে দিব, বাদ বাকি সব মান কি আমাদের সেম থাকবে। তাহলে এখন আমাদের জারণ বিজারণ বিক্রিয়াটা কার উপর ভিত্তি করে দাঁড়াবে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপর। তাহলে KMnO4 প্লাস হচ্ছে আমরা কি ব্যবহার করতে পারি এখানে আকরিক হিসাবে ব্যবহার করতেছি হচ্ছে ফেরাস সালফেট, তার সাথে হচ্ছে এই জায়গাতে আমাদের H2SO4। তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়াতে তুমি যদি হচ্ছে কম্পেয়ারেবল আলোচনাটুকু আনো, তো মানে তোমার বিক্রিয়ার এই জায়গাটুকুতে হচ্ছে তার ইকুয়েশন তুমি কেমনে প্রুফ করবা, এটা হচ্ছে প্রশ্ন। এই বিক্রিয়ার জন্য আবার তোমার জারণ বিজারণ বিক্রিয়াটুকু লেখা লাগবে। এখন বিক্রিয়া লেখার চিন্তা হইতেছে, একবার আমি পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে করছি, আবার আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে করব। ওই চিন্তা কইরা এখন তোমার তারপরে তো কিছু তো করার নাই, করতে তো হবে। তাহলে এখন তুমি ভাবো তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে সালফুরিক অ্যাসিড সঙ্গে ফেরাস সালফেটের বিক্রিয়া তুমি ঘটাইতেছো। নর্মালি এখন চিন্তা করো KMnO4 তুমি দিছো, তো KMnO4 এর সাথে তুমি হচ্ছে এই জায়গাতে ফেরাস সালফেটের হিসাব আনতেছো। ফেরাস সালফেটের সাথে তুমি আবার সালফুরিক অ্যাসিড দিছো। কার সাথে কত মানে কয় মোল লিখবা এটা হচ্ছে তোমার ভাবার চিন্তা। যদি সমীকরণ মুখস্থ পারো তত মুখস্থ লিখে দিলা, যদি মুখস্থ না থাকে তাহলে এখন চিন্তা করো কে আর কি কিভাবে লিখছো। যারা হচ্ছে 27-এর আছো তাদের তো মানে তারা অনেকেই হচ্ছে এই চ্যাপ্টার অলরেডি পড়ে ফেলছো, আবার অনেক আছে যে পড়ো নাই। আর 28-এর এরা তো এখন পর্যন্ত আসোই নাই, আর 26-এর যারা পরীক্ষা দিয়ে আসছো তারা তো ইয়ানাফসি করে পার করছো। তো তাদের মধ্যকার যে কম্পেয়ারেবল আলোচনাটুকু তুমি আনবা, এইখানে তুমি বলতে পারবা ভাই মানে আমার এখানে বিক্রিয়ার হিসাব নিকাশের ঝামেলায় আমি আর গেলাম না। তুমি এখানে সোজাসাপটা বলতে পারবা আমি যদি হচ্ছে 1 মোল মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের হিসাব এখানে করি ব্যালেন্স করতে, তাহলে আমার এখানে লাগবে হচ্ছে 5 মোল ফেরাস সালফেট। এটা হচ্ছে গিয়ে তোমার একদম সোজা কথা, মানে এর সাথে এর ব্যালেন্স হবে 1 মোল আর 5 মোলের। কেন? কারণ হচ্ছে ওই যে গৃহীত ইলেকট্রন সংখ্যা ওই যে 5টা, এরকম ভাবে হচ্ছে গিয়ে তোমার আসে জারণ মান হচ্ছে 5। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ মান মানে এখানে ম্যাঙ্গানিজের জারণ মান +7, +7 থেকে সে +5 এ গিয়ে কনভার্ট হয় এরকম ভাবে। তো +7 থেকে +5 না +2-তে যায়, গৃহীত ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমার 5টা। ওই 5-এর কারণে তাকে ব্যালেন্স করার জন্য তোমার ফেরাস সালফেট আনতে হচ্ছে কয়টা? 5টা। পুরো ইকুয়েশন লেখার পরে তুমি এইভাবে বিক্রিয়াটুকু লিখছো। এখন বিক্রিয়াটুকু যখন লেখা শেষ হয়ে গেছে, এখন তুমি বলো 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে তুমি আসলে কি বলবা? 1 মোল মানে হচ্ছে ভাই 1000 ml, 1 মোলার KMnO4, বুঝো, ইজ ইকুয়াল তুমি 5 মোল এবার লিখবা Fe2+। এখন তুমি চিন্তা করো তো তোমারে কি ভাই আসলে 1000 ml 1 মোলার দেওয়া আছে? 1000 ml 1 মোলার কি তোমাকে আসলেই দেওয়া আছে? না, দেওয়া নাই। তোমাকে আসলে দেওয়া আছে কত জানো? 80 ml 0.1 মোলার। তাহলে এবার তুমি লিখো, এটা সমান তুমি লেখা ফেলো এখনই 5 × 55.845 গ্রাম Fe2+। ঠিক আছে, সুতরাং 80 ml, বুঝো
তারপরে লিখলা তুমি 0.1 মোলার KMnO4 লেখা শেষ করলা ইজ ইকুইভ্যালেন্ট। তাহলে তুমি ফাইনালি এখানে অ্যান্সারে কি লিখবা? 5 ইন্টু 55.845 ইন্টু 1000 আমার একের জন্য কত? তাহলে নিচে কত আমার 1000, উপরে আমার পুরোটাই শিখে কি গুণ হইতেছে 0.1, এটার বেলা একটুখানি সাবধানে করো, ইন্টু কত আমার 1000। তাহলে তোমার এখানে মান আসতেছে 5 ইন্টু 55.845 ইন্টু 80 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 1000, মান আসলো কত? 2.23 গ্রাম। তুমি এদিকে তাকাও, তোমারে দিছি আমি কত ভাই? 4 গ্রাম, অথচ তুমি বিক্রিয়া ঘটাইতে পারতেছো কতগুলোর সাথে? 2.23 সাথে। তাহলে এখন আমার বিশুদ্ধতার হার কিভাবে হবে? বিশুদ্ধতার হার হবে আমার এখানে 2.23 ডিভাইডেড বাই 4 ইন্টু 100% ইজ ইকুয়াল ডিভাইডেড বাই 4 ইন্টু 100, কত আসলো ভাইয়া? 55.845 বিশুদ্ধতার হার। এই হচ্ছে ভাই আমার প্রশ্ন, বিশুদ্ধতার হার। ব্যাস বুঝো, এই হইতেছে ভাই আমাদের প্রশ্ন। আশা করতে পারি এটার তেমন সমস্যা হবে না। সমস্যা যেহেতু আর থাকতেছে না, এটা নিয়ে আর কথাবার্তা না বাড়াই, এবার আসো আমরা আর অ্যাগেইন অর্গানিক। আচ্ছা, যৌগ কি দিছে আমাদের? CnH2n, মানে একটা অ্যালকিন। অ্যালকিন সমগোত্রীয় এই যৌগটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, মানে এটা হইতে পারে আমার বিউটিন 1 অথবা হইতে পারে আমার বিউটিন 2। ও আচ্ছা, সমান। ও রে আল্লাহ, ওরা 2 সমান অনুযায়ী কাজ করছে। তাহলে একটা হবে আমাদের বিউটিন 1 CH3 CH2, আবারও CH ডাবল বন্ড CH2, আর এইখানে আমরা যে সমানুটা ধরবো, দিস ওয়ান ইজ আওয়ার বিউটিন 2। ওকে, আচ্ছা এখন তুমি চিন্তা করো, তোমার যে আমি এ এবং বি দুটা সমানও দিছি। আচ্ছা, প্রথম প্রশ্নে কি বলছি? ই যৌগ হতে অ্যালকেনের প্রথম সদস্য প্রস্তুত করো। ওরে বাবা রে বাবা, আবার সি ক্যানিজারো বিক্রিয়া, মা গো মা আল্লাহ রে, সি ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সি ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করার শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন থাকা যাবে না, রাইট? ওকে, আসো। ই যৌগ হতে প্রথম সদস্য প্রস্তুত করার কথা বললে আগে তোমার এই বিক্রিয়া শেষ করতে হবে। চলো লিখি। তাহলে আমি বলতে পারতেছি C4H8। C4H8 এর যে যৌগটা নিয়ে আমরা কাজ করবো অ্যাকচুয়ালি CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। কেমনে বুঝছি ভাই? এই যে এটা 2E দেওয়া, মানে আমার সেম যৌগই তৈরি হবে দুইটা। তো এটার ওজনীকরণ বিক্রিয়া পোলামানটা বলতে বলছিলাম, মানে পড়তে বলছিলাম, শোনা হয় না ভাই? ওজনীকরণ পড়িস। CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 হয়েছে। ওকে, ওজনীকরণ বিক্রিয়া একটা অন্তর্বর্তীকালীন যৌগ তৈরি হবে, ওটার আমি না লিখলাম বাদ। এখান থেকে তাহলে আমার তৈরি হচ্ছে CH3, আবারও লিখলাম হচ্ছে CH3, লিখার পরে আমার কি তৈরি হবে? CHO। তাও এটা কয়টা? দুইটা। ওকে, ইথানেল আমার তৈরি হইল। ইথানেল তৈরি হয়েছে, বুঝো? তো ইথানেল যে আমার তৈরি হয়েছে, আমার বলছে ই যৌগ হতে অ্যালকেনের প্রথম সদস্য তৈরি করা। অ্যালকেনের প্রথম সদস্যকে মিথেন, অ্যালকেনের প্রথম সদস্য তৈরি করতে বলছে। দ্যাট মিন্স আমাকে মিথেন তৈরি করতে বলছে। কার্বন সংখ্যা একটা, কিন্তু তোমার এখানে কার্বন সংখ্যা দেওয়া আছে কয়টা? দুইটা। তার মানে কোন বিক্রিয়া হবে? আমার এখানে কার্বন সংখ্যা কমবে, অবরোহ পদ্ধতি। আসো, তাহলে আমরা যখন CH3 CHO লিখব, ইথানেলের যখন হচ্ছে ভাইয়া জারণ হবে, আরও জারণ করব কার উপস্থিতিতে? অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস H2SO4 লেখা হলো। এটা লেখার পরে তুমি সেখান থেকে পাচ্ছ CH3COOH। ব্যাস, তোমার ঝামেলা শেষ। এখন CH3COOH যেহেতু তুমি এখানে লিখে ফেলছো, এইবার তুমি এখানে করলা কি? তার সাথে হচ্ছে তুমি একটা ধাতুর বিক্রিয়া দিবা। ধাতুর বিক্রিয়া দেওয়ার পরে তুমি প্রস্তুত করতে পারবা CH3COONA প্লাস হাফ H2। তুমি একটা লবণ তৈরি করছো। অ্যান্ড ফাইনাল রিয়াকশন,
তুমি হচ্ছে যখন আমাদের এই বিক্রিয়া দিতেছো CH3COO প্লাস NaOH, তার সাথে হচ্ছে CaO, এরপরে এবার তুমি কি করলা, একটুখানি তাপ দিলা, ফলাফলস্বরূপ এই বিক্রিয়াতে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া অনুযায়ী এখানে তৈরি হয়ে গেল Na2CO3 সঙ্গে আমার ক্যালসিয়াম অক্সাইড। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে কি আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। লিখে দিই, পরে তো আবার কবা ভাই কি পড়াইলো কি কইলো। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, কার্বন সংখ্যা এখানে হ্রাস পাচ্ছে, আর এইখানে হবে কার জারণ, ইথানলের জারণ প্রক্রিয়া। ঠিক আছে, এই হইতেছে ভাই আমার ই যৌগ থেকে অ্যালকেনের প্রথম সদস্য প্রস্তুত করার পদ্ধতি। আচ্ছা, আশা করতে পারি সমস্যা হবে না। ঘ ঘ প্রশ্নে বলছে কি, অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় সি এবং ডি এর অংশগ্রহণের সম্ভাব্যতা যাচাই করো। সি এবং ডি আবার কোত্থেকে আসছে? এই যে সি এবং ডি, এটা আবার কোত্থেকে আইছে ভাই? আরেকটা সমাণু থেকে। আগের সমাণুটা কে ছিল? বিউটিন 2, বিউটিন 2, রাইট? তার মানে এইবার আমি কি নেবো ভাই? বিউটিন 1। তো বিউটিন 1 এর আবার হচ্ছে তুমি ইয়া লিখো, CH3 CH2, এবার CH ডাবল বন্ড CH2, বিউটিন 1 ওজনীকরণ বিক্রিয়া কি তৈরি হবে ভাইয়া? এইবার তৈরি হবে CH3 CH2 CHO প্লাস HCHO। তোমার উত্তর মোটামুটি এখানে হয়ে গেছে। কেমনে হয়েছে তুমি এবার হিসাব করো। তুমি যে এই যৌগটা লিখছো, এই যৌগে কি আলফা হাইড্রোজেন আছে? এটা ভাব। আর এই যৌগে আলফা হাইড্রোজেন আছে কিনা। তোমার হিসাব হচ্ছে মানে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেওয়ার শর্ত আগে চিন্তা করো। যদিও তোমার হচ্ছে কি প্রশ্নে কি বলছে, হ্যাঁ অ্যালডল ঘনীভবনই বলছে, কিন্তু আবার একটা শর্ত বলে যে সি ক্যানেজারও বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সি মানে আমার কোনটা প্রথমে? এখন প্রথমে তুমি কোনটা লিখবে এটা তো অবশ্য তোমার মানে জানার হিসাবটি তেমন একটা নাই। সি এবং ডি এর অংশগ্রহণের সম্ভাবনা যাচাই করো, একটা হিন্টস, মানে ভালো প্রশ্ন করছে যদিও। এখন অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণের শর্ত কি? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করার শর্ত কখন দিবে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া? যখন তুমি বলতে পারবা যে ভাইয়া আলফা হাইড্রোজেন উপস্থিত থাকা লাগবে, আলফা হাইড্রোজেন থাকতে হবে। এখন বলো তো ভাই আলফা হাইড্রোজেন কোথায় আছে, বা আলফা হাইড্রোজেন জিনিসটা আসলে কি? আলফা হাইড্রোজেন হচ্ছে আমাদের কার্যকরী মূলক সংশ্লিষ্ট কার্বনের সঙ্গে যদি আমার হাইড্রোজেনটা যুক্ত থাকে, কার্যকরী মূলক সংশ্লিষ্ট কার্বনের সাথে আমাদের যদি হাইড্রোজেন যুক্ত থাকে, তার মানে আমাদের এই যৌগটা কি হবে? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। আর আবার প্রশ্নে বলছিল কি যে সে আমাদের কি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া না দিয়ে সে আমার ক্যানিজারও বিক্রিয়া দেয়। প্রশ্নে বলেই দিছে সি আমার ক্যানিজারও বিক্রিয়া দিচ্ছে, তার মানে সে আমার কি করতেছে? ক্যানিজারও। কেন? কারণ আলফা হাইড্রোজেন এখানে অনুপস্থিত। এটা তুলনামূলকভাবে মানে এটার গয়ের তুলনায় ঘটা আমার তুলনামূলক কি ইজি আসছে। একটা বিক্রিয়া দিয়ে দিলা, সি যেহেতু আমার প্রশ্নে বলে দিছে, সো তোমার এগুলার থেকে ঝাঁঝামেলা কি মোটামুটি শেষ। তুলনামূলকভাবে এটা একটু ইজি। আসো আরেকটা প্রশ্ন এখন পড়া লাগবে। প্রশ্ন কি থেকে দিছে? প্রশ্ন দিছে তো তড়িৎ রসায়ন অধ্যায় থেকে। আচ্ছা, তড়িৎ রসায়ন অধ্যায়ের প্রশ্নে ঘনমাত্রা নির্ণয় করতে বলছে, মানে তোমার খুব ইজিলি সে ছাড়ে নেই। এ পাত্রের দ্রবণে 2 অ্যাম্পিয়ার তড়িৎ 1.5 ঘন্টা ধরে তুমি চালাইছো। আচ্ছা, এ পাত্রের দ্রবণে 2 অ্যাম্পিয়ার তড়িৎ, ঘনমাত্রা নির্ণয় করো। ওকে, শুরুতে আমার বের করা লাগবে তাহলে ডাব্লিউ। আসো ডাব্লিউ করি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু, তুমি শিখছো কি ভাইয়া? ZIT। ঠিক আছে, তো ZIT যদি শিখা থাকো, ক্যালকুলেটর কই? ক্যালকুলেটর লাগবে তো। ক্যালকুলেটারে তুমি হচ্ছে এখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু ZIT এর হিসাব তুমি যদি এখন করো, তাহলে ZIT এখন তুমি কেমনে ব্যাখ্যা দিবা? ZIT এর হিসাব অনুযায়ী আমাদের যদি আসে, এই ক্ষেত্রে মান অনুযায়ী লিখি Z এর মান কি? Z এর মান হচ্ছে উপরে হবে আমাদের পারমাণবিক ভর 58.7 নিকেলের বেলায়, ডিভাইডেড বাই তার যোজনী 2,
96,500 গেল, গুণ আই। আই হচ্ছে ভাই আমার তড়িৎ প্রবাহ কতক্ষণ, মানে কতটুকু, 2 অ্যাম্পিয়ার, কতক্ষণ সময়, 1.5 আওয়ার, 1.5 ইন্টু 3600। ক্যালকুলেশনের মান বসাও এবার। 58.7 ইন্টু 2, আচ্ছা সরাসরি লিখি, 58.7 ইন্টু 2 ইন্টু 1.5 ইন্টু 3600 ডিভাইডেড বাই 2 ইন্টু 96500। উত্তর আসলো আমার 3.28 গ্রাম। আচ্ছা, এখন কাহিনী হইতেছে 3.28 গ্রাম হচ্ছে আমার কি জমা হয়ে গেছে। তো জমা যেহেতু হয়েছে, তাহলে তার মূল সংখ্যার মান কত? এটা কি এতটুকু জমা হয়ে গেছে না? তাহলে N1ই আপাতত লিখো, কারণ আছে একটার পরে আবার N2 আসবে। তাহলে আমার 3.28 এতটুকু, এই 3.28 যে তুমি জমা করছো, এই 3.28, আচ্ছা 3.2847, তো ওকে, আমি এটা ক্যালকুলেটারে বসায় নিব। তো তুমি এখন হচ্ছে এই ক্ষেত্রে তোমার যাবতীয় যা ক্যালকুলেশনের নিকেলের হিসাব তাহলে তুমি করতে পারবা আবার কত, 58.7 দিয়ে। তো 3.28 ডিভাইডেড বাই 58.7, তোমার ক্যালকুলেশনের অ্যান্সার আসলো 0.055, আমি 9 পর্যন্তই রাখলাম, এত মোল। ওকে, এখন তুমি কাজ যে শুরু করছিলে শুরুতে কত, 500 সেন্টিমিটার কিউব আয়তনের, তাই না? তাহলে প্রারম্ভিক অবস্থায় অ্যাকচুয়ালি তোমার মোল সংখ্যা কত ছিল, এটা কাউন্ট করো তো। প্রারম্ভিক অবস্থায়, প্রারম্ভিক অবস্থা, প্রারম্ভিক অবস্থায় আমার মোল সংখ্যা কত ছিল? N0 ইজ ইকুয়াল, N ইজ ইকুয়াল টু কি VS না? তো 500 সেন্টিমিটার কিউব, 500 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে আমাদের কত, 0.5, তাই তো? 500 সেন্টিমিটার কিউব যদি আমাদের 0.5 হয়, আর ওই জায়গাতে আমাদের N ইজ ইকুয়াল টু VS, কনসেন্ট্রেশন হচ্ছে আমাদের সেমিমোলার, তাহলে 0.5, আর তার সাথে হচ্ছে আমাদের আবারও কি 0.5, সেমিমোলারের জন্য আমার কি 0.5 বসাইতে হবে। তো ওভারঅল হিসাব অনুযায়ী যখন তুমি এখানে ক্যালকুলেশন করবা, এই ক্যালকুলেশনের জন্য আমার তখন চিন্তা দাঁড়াবে যে আমি যে টোটাল ক্যালকুলেশন এখানে করতেছি, মানে আমার এখানে উদ্দেশ্যটা কি। প্রথমে তুমি একটা মূল সংখ্যার পরিমাণটা বের করে নিছো, ওই মূল সংখ্যার পরিমাণ থেকে তোমার তখন হচ্ছে কাউন্টিং আসে যে তুমি হচ্ছে কেমনে করবা। এখন সেমিমোলার ধরে তুমি যদি হচ্ছে ক্যালকুলেশন করো, তখন তোমার এক ধরনের উত্তর, আর যখন তুমি হচ্ছে অন্যভাবে করতে যাবে তখন তোমার উত্তরের একটা ঝামেলা আসবে। তো উত্তরের ঝামেলা এড়ানোর জন্য তোমার যে কাজ করা লাগবে, তুমি এইখান থেকে দুইভাবে উত্তর দিতে পারো। একটা কাজ হইতেছে কি, তুমি এখান থেকে প্রারম্ভিক অবস্থায় তার মূল সংখ্যা বের করে নিবা। প্রারম্ভিক অবস্থায় মূল সংখ্যা থেকে সেখানকার মূল সংখ্যার একটা পার্থক্য বের হবে, ওই পার্থক্য বিবেচনাতে তারপরে গিয়ে তুমি তার ঘনমাত্রা এখান থেকে আলাদা করে বের করতে পারবা। আর আরেকটা অপশন হচ্ছে, আমরা যখন নর্মালি, মানে এটা হচ্ছে কঠিনটা, আর নর্মালি আমি যেই সেন্সে বা যেভাবে হচ্ছে ইজিলি করতে পারবো, এখন বলতে পারবা যে ইজিলি আবার কেমনে। তো এখানে আমার যতটুকু পরিমাণ কি আমার লস্ট কন্ডিশনে কি এখান থেকে কি আমার সরে গেছে না, এই এতটুকু। তো এতটুকু যদি এখান থেকে সরে যায় তাহলে 0. তাহলে N ইজ ইকুয়াল টু VS বা S ইজ ইকুয়াল টু, মানে নর্মালি হচ্ছে আমরা প্রারম্ভিক অবস্থায় আমরা যতটুকু দিয়ে রাখছে, তো এখান থেকে সেমিমোলার হিসাবে কি আমার 0.5, তো 0.5 দিয়ে রাখলে আমার 0.05-এর হিসাবে এই যে 0.0559 ইজ ইকুয়াল, তুমি VS ধরে নিলা। তো আমাদের V হিসাবে আমি না হয়, মানে V এর মান আমাদের কত দেওয়া আছে, 0.5, আর এইখানে আমাদের তখন কনসেন্ট্রেশনটা কি দাঁড়াবে, তখন আমাদের কনসেন্ট্রেশন আসতেছে S ইজ ইকুয়াল টু 0.0559 ডিভাইডেড বাই 0.5, ডিভাইডেড বাই 0.5 তুমি দিয়ে দাও। দেওয়ার পরে তোমার উত্তর আসতেছে 0.11, আবার 1, তারপরে হচ্ছে 91। এখন প্রারম্ভিক অবস্থায় তোমার আমি কনসেন্ট্রেশন দিয়ে রাখছিলাম কত, সেমিমোলার দ্রবণ। তো সেমিমোলার দ্রবণ দেওয়ার পরে তোমার এখানে ঘনমাত্রা আমাদের কত আসতেছে, সুতরাং অবশিষ্ট দ্রবণের ঘনমাত্রা, এবার তুমি বলতে পারবা 0.5 মাইনাস 0.111191।
তাহলে আমার 0.5 মাইনাস অ্যান্সার আসতেছে আমাদের 0.388 অ্যাটোমোলার। ব্যাস, ওই অনুযায়ী তুমি করে দিলেই তোমার উত্তরটা চলে আসবে। আর তারপরে যেটা তোমার এখানে দিয়ে রাখছে ভাই, এটা হইতেছে গিয়া প্রশ্নে কি বললো, এই যে এক্স এবং ওয়াই ধাতু নির্মিত পাত্রে সংরক্ষণের সম্ভাবনা যাচাই করো। তাহলে তোমার এখানে ইকুয়েশন দাঁড়াবে দুইটা, ইনট সেল প্রথম বেলায়, তো ইনট সেল বইলা এখন এক্স এবং ওয়াই ধাতু নির্মিত পাত্রে, মানে প্রথমবার আমার এক্স কে আমি হচ্ছে অ্যানোড, আর পরের বার আমার ওয়াই কে কি অ্যানোড, আর ওয়াই হবে কি আমার ক্যাথোড। তাহলে তুমি এখন অ্যানোডের হিসাবে মান বসাও সব। তাহলে এই জায়গাতে অ্যানোডের ভ্যালু প্লাস এই জায়গাতে আমার ক্যাথোডের ভ্যালু। তো ক্যাথোড হিসেবে তোমার অলওয়েজ এখানে কে বসবে এটা বলে দিই, এটা আমি করব না। ক্যাথোড হিসেবে আমার অলওয়েজ বসবে এ, আর এখানে একবার অ্যানোড হিসেবে বসবে এক্স, আর একবার অ্যানোড হিসেবে কে বসবে ওয়াই। অ্যানোড হিসেবে তার মানটাকে তুমি যদি একবার লিখতে চাও তাহলে তুমি তখন লিখতে পারবা হচ্ছে ই অ্যানোড অক্সিডেশন, তার মান অ্যানোড হিসেবে কারে ধরতেছো, তাহলে এখানে লিখতে পারবা -0.22 ভোল্ট। মাইনাস কেন? কারণ এখানে হচ্ছে ভ্যালু দেওয়া হচ্ছে আমাদের বিজারণ, কিন্তু আমার দরকার কার জারণ মান। আর এই পাশে ক্যাথোড হিসেবে তুমি বলতে পারবা, আচ্ছা পরের বার আবার অ্যানোড হিসেবে ই নট অ্যানোড অক্সিডেশন ভ্যালু, এইবার আমার বসবে কত, +0.80। এইবার মান যে দিক থেকে যা আসে, মান ধনাত্মক হইলে পাত্রে রাখা যাবে না, আর মান ঋণাত্মক হইলে আমরা ইজিলি কি পাত্রে রাখতে পারবো। এটা মোটামুটি হচ্ছে ইজিলি আমাদেরকে দিয়ে দিছে। ওকে, এটা কোত্থেকে আসছে? 250 ml বি গ্যাস প্রস্তুত করতে 250 ml বি গ্যাস প্রস্তুত করতে প্রয়োজনীয় মাতৃযৌগের পরিমাণ নির্ধারণ করো। প্রয়োজনীয় মাতৃযৌগের পরিমাণ, এই যে আমাদের বি গ্যাসটা দেওয়া আছে, এই বি গ্যাস তোমার প্রস্তুত করতে হবে কতটুকু ভাবে বলো তো, 250 ml। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে মানে আমি এটা কেমনে পাইতে পারি? প্রশ্নটা মোস্ট প্রবাবলি হচ্ছে ইয়া নাই, মানে কি বলে এটারে, প্রশ্ন সবকিছু দেওয়া নাই। তবে আমি এতটুকু আমার মনে আছে, আমি যখন প্রশ্ন দেখছিলাম এটা হচ্ছে ফেরাস সালফাইডের, বুঝছো, এটা হচ্ছে ফেরাস সালফাইড দিয়ে হচ্ছে বিক্রিয়া দেওয়া হয়েছে, মানে এটা ফেরাস সালফাইড থেকে অ্যাকচুয়ালি পাওয়া যায়। তো ফেরাস সালফাইড থেকে যেহেতু এটা পাওয়া যাচ্ছে, তাহলে ফেরাস সালফাইড থেকে তোমার বি গ্যাস, একটা গ্যাস বানাইতে হবে। আসো, বিক্রিয়াটা লিখে দিলে এটা শেষ। মোটামুটি সমীকরণ ভিত্তিক সমস্যাগুলি থেকেই হচ্ছে এটা আসা, ফেরাস সালফাইডের সাথে অক্সিজেনের জারণ বিক্রিয়া। তো জারণ বিক্রিয়া থেকে তুমি Fe2O3 এখানে বের করতে পারবা, আর তার সাথে হচ্ছে তোমার এই জায়গা থেকে সালফার ডাইঅক্সাইড প্রস্তুত হবে। তো প্রথমে এখানে 2 দাও, 2 দিয়ে এখানে আবার 2 দাও, তাহলে এখানে আবার 3টা অক্সিজেন, এখানে আবার 4টা অক্সিজেন, হয়ে গেল কয়টা, 7টা। তো এখানে আবার হচ্ছে দিয়া দাও তুমি 7/2। ইকুয়েশন ব্যালেন্স করতে গিয়া তুমি হচ্ছে এখানে লিখলা 4FeS প্লাস 7O2, তারপরে আমার হয়ে গেল কত, 2Fe2O3, আর তারপরে হচ্ছে আমাদের 4SO2 হয়েছে। এবার তুমি কাহিনী দেখো, কোত্থেকে বানাইতেছো? ফেরাস সালফেট থেকে। কি বানাইতেছো? সালফার ডাইঅক্সাইড। তাহলে 4 লিখলা, আয়রনের জন্য 55.845 দিলা, যোগ সালফারের জন্য 32 দিলা, হয়ে গেল। আর 4 গুণ তুমি এখানে দিলা 22.4 লিটার, বা 4 ইন্টু 22,400 ml। তোমার ম্যাথ এখানেই শেষ ভাই, আর কিছু করা লাগবে না। 4 ইন্টু 22400 ml SO2 ইজ ইকুইভ্যালেন্ট, আমি দিয়ে দিলাম 4 ইন্টু 55.845 গ্রাম ফেরাস সালফাইড। যদিও তোমরা হচ্ছে ভালোভাবে লিখে নিবা সব। আর তোমার আমি বলছি কত, 250 ml। তো 250 ml হচ্ছে সালফার ডাইঅক্সাইড যদি তুমি এখন তৈরি করতে চাও, তাহলে কি তৈরি হবে, এখন কি লাগবে বলো? 4 ইন্টু 55.845 ইন্টু 250 ডিভাইডেড বাই 4 ইন্টু 22400, হয়েছে? ক্যালকুলেশন করে ভাই একটা মান চলে আসবে, ওইটাই তোমার অ্যান্সার, ব্যাস, এরপর আর কোনো পেরেশানি নেই। তো
এটার ক্যালকুলেশন করে তোমার যা কিছু আসে, এরপরে আমি ছেড়ে দিলাম। এরপরে আবার প্রশ্ন করছে বি গ্যাস এ গ্যাস তরলে পরিণত হওয়ার ক্রম সংকোচনশীলতা গুণাঙ্কের মাধ্যমে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। পাত্র 1 আর পাত্র 2, পাত্র 1-এর বেলায় তুমি হচ্ছে এই জায়গাতে কি পাইছো, সালফার ডাইঅক্সাইড, আর এই গ্যাসটা বলছে ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজনে পাওয়া যায়। তো ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন যেহেতু, তুমি এখান থেকে কার্বন ডাইঅক্সাইড পাবা। এটা তোমার আরো ইজি। আরো ইজি কেমনে? দুইটা মানের বেলাতেই তুমি পিভি ইজ ইকুয়াল টু জেড এন আর টি বসাবা। দুইটা সমীকরণে সব মান দেওয়া আছে, আয়তন দেওয়া, তাপমাত্রা দেওয়া, চাপ দেওয়া, ভর দেওয়া। ভর দেওয়া মানে তোমার মোল সংখ্যাও বের হয়ে গেছে। তুমি এখান থেকে দুইটারই জেড বের করবা। একটার জেড হবে আমার জেড অফ CO2, আর আরেকটার বের হবে আমার জেড অফ SO2। এখন জেড অফ CO2, জেড অফ SO2 দুইটার বেলাতেই তুমি যখন বের করতেছো সংকোচনশীলতার গুণাঙ্কের মান তুমি একটাতে কম পাবা, একটাতে বেশি পাবা। যেটাতে তুমি কম পাবা মানে যেই মানই তুমি পাও, মান তুমি একটা না একটাতে কম পাবাই। তো মান কম হওয়া মানে সেটাতে তুমি গ্যাসে তরলীকরণ করতে পারবা, সহজ হয়ে গেছে। তো এইটা হইতেছে গিয়া বেসিক্যালি ওয়ান অফ দ্য ইজিয়েস্ট একটা সিকিউ কোশ্চেন, যে সিকিউ কোশ্চেন নিয়ে তোমার তেমন কোনো একটা পেরেশানি খাওয়া লাগে না যদি তুমি বুদ্ধি খাটাইতে পারো। পোলাপান হয়তো আবার উল্টাপাল্টা এখানে অনেক কিছু করে আসছে, বাট দিস ওয়ান ইজ আওয়ার মোস্ট প্রমিনেন্ট অ্যান্ড ইজিয়েস্ট একটা কোশ্চেন। ওকে, নাও আমাদের নেক্সট কোশ্চেন। অবশেষে আফটার এ লং টাইম তোমাদেরকে ইকোনমিক কেমিস্ট্রি থেকে কোশ্চেন ধরায় দিস, আফটার এ লং টাইম। এবং এই প্রশ্নের ব্যাখ্যা ট্যাখ্যা আমি আর কিছু দিতে গেলাম না ভাই। সিলিকা, চুনাপাথর, সোডা অ্যাশ, কিউলেট, এই যে এখানে একটা ছোট্ট হিন্টস কিউলেট দিছে, এখানে আনি লিঙ্ক দিছে, মানে তোমাকে হচ্ছে কাচের প্রস্তুতি সম্পর্কিত আলাপ আলোচনা করতে বলছে। উদ্দীপকের চুল্লিতে সংগঠিত বিক্রিয়া, তুমি আল্লাহর রাস্তায় লিখে বসে থাকবা, তোমার ঝামেলা শেষ। ওকে, এবং তোমার যদি মুখস্থ থাকে তোমার এটা উত্তর দেওয়াটা এমন আহামরি কোনো সমস্যা না, আর মুখস্থ না থাকলে তোমার যতই বোঝানো হোক না কেন কোনো লাভ নাই। এক, 2 নম্বরে তোমার বলছে কি পরিবেশ এবং অর্থনৈতিক উভয় ক্ষেত্রে এর রিসাইকেল অতি গুরুত্বপূর্ণ, মানে এটা হচ্ছে কাচের যে রিসাইকেলটুকু ঘটে, এই কাচের রিসাইকেল তোমাকে ব্যাখ্যা দিতে বলছে। ব্যাস হয়ে গেল। দুটি থেকে আমাদের মুখস্থ অংশের উপর ভিত্তি করে, এখানে আমি কোনো কিছু আর বললাম না। 1 নং পাত্রের গতিশক্তি যারা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে পড়ে গেছে ভাই, তাও হচ্ছে মোটামুটি এটা খুব ভালো মতো বুঝছে যে কোনো পাত্র, আমি প্রশ্নও পড়ি নাই, তোমার বলছে গতিশক্তি বের করতে। দেখো পাত্র 1, এ এবং বি গ্যাস দুটি যথাক্রমে চুনাপাথর এবং পটাশিয়াম ক্লোরেটের তাপীয় বিয়োজনে পাওয়া যায়। পটাশিয়াম ক্লোরেট চুনাপাথরের তাপীয় বিয়োজনে তুমি কি পাবা? কার্বন ডাইঅক্সাইড। আর পটাশিয়াম ক্লোরেটের তাপীয় বিয়োজনে তুমি কি পাবা? অক্সিজেন গ্যাস। হয়েছে? ওকে, এবার তুমি হিসাব করো, তোমাকে গতিশক্তি আমি নির্ধারণ করতে বলছি। গতিশক্তি নির্ধারণ করার জন্য আমি সূত্র শিখছি ভাই, ইকে ইজ ইকুয়াল টু 3/2 NRT। তুমি তাকাও, তোমার 20 গ্রাম দেওয়া আছে, আমার টি এর মান দেওয়া আছে, মান বসাবো, আমার গতিশক্তি বের হয়ে চলে আসবে, শেষ। অ্যান্ড দ্য সেকেন্ড স্টেজ, 2 নং পাত্রের গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমন্বয় সমীকরণের পরিবর্তিত রূপ আলোচনা করো। ভাই আবারও সেই আদর্শ গ্যাসে কেমনে সে রূপান্তরিত হচ্ছে? নর্মাল ইকুয়েশন হচ্ছে আমার কি পিভি ইজ ইকুয়াল টু NRT, আর আদর্শ গ্যাসের বেলায় P প্লাস N² A ডিভাইডেড বাই V² ইন্টু V মাইনাস NB ইজ ইকুয়াল টু NRT। তোমার ঝামেলা শেষ। লাস্টের দুইটা নিয়ে আমি কেন বলি নাই? সবচেয়ে ট্রেডিশনাল 2 প্রশ্ন তোমারে দিছে, বাদ বাকিগুলো আমি তোমারে বলে দিছি। মানের একটা দিক সেদিক হয়ে যেতে পারে, এটা তোমরা মিলাই নিবা। আর তোমার প্রসেসটুকু আমি এখানে দেখাই দিছি। তবে হ্যাঁ, 26 ব্যাচের এরা যাই কিছু করুক, 27 এবং 28 ব্যাচ তোমাদের যদি সময় থাকে, সময় হয় ভালো করে, তুমি এগুলো ঠিকঠাকভাবে করবা। হোপসো সেটা তোমার জন্য ভালো হবে, বিশেষত 27 ব্যাচ তোমরা যারা হচ্ছে আগামীবারের পরীক্ষার্থী। ঠিক আছে, আজকে আমি আর বেশি কথা বাড়াইলাম না, এবং তোমার এই প্যাটার্ন অনুযায়ী যদি তোমাদের এরপরেও কোনো সমস্যা থাকে নির্দ্বিধায় তুমি আমার প্রশ্ন করো, এটা নিয়ে কোনো সমস্যা না। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ। পরবর্তী পরীক্ষার জন্য পড়া শুরু করো বাবা, সময় আর বেশি নাই। মারা খাইলে বাংলা বাজার না, কোন বাজারে গিয়ে যে পড়বা কোনো ঠিক ঠিকানা থাকবে না। আজকে এতটুকুই থাকো, আসসালামু আলাইকুম।